সো পার্সেন্টেজের আজকে থার্ড ক্লাস, এই থার্ড ক্লাসে আমরা টাইপ 6 থেকে দেখব। ঠিক আছে, এর আগে আমরা টাইপ 5 পর্যন্ত করে নিয়েছি, এরপরে হয়তো আর একটা ক্লাস দিলে পার্সেন্টেজ কভার হয়ে যাবে সম্পূর্ণ। তো টাইপ 6টা আমরা দেখে নিই, প্রথম কোশ্চেন কি আছে। টাইপ 6-এ দেখো, তোমরা আশা করি যারা মোটামুটি টুকটাক পড়াশোনা করেছো কম্পিটিটিভ লাইনে, তারা এই সমস্ত প্রশ্নগুলো দেখবে। টাইপ 6-এ এই প্রশ্নগুলো আছে যে আয়তক্ষেত্র থেকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, এবং কখনো ঘনক বলা হয়, কখনো আয়তঘনক থেকে থাকে, ঠিক আছে, এটসেট্রা। এদের এরিয়া বা ক্ষেত্রফলের কি চেঞ্জ, এরিয়ার পার্সেন্টেজ চেঞ্জ, এর উপরে কোশ্চেন করা হয়। ওকে, তো এটা আমরা টাইপ 6-এ দেখে নেব। প্রথম কোশ্চেন দেখো কি বলছে। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হয় এবং তার ক্ষেত্রফলের শতাংশ কত পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখে নিই 25%-এর ফ্র্যাকশন কি। 25% মানে আমরা কি জানি, 25/100 মানে 1/4। এবার দেখো 25% কি, বৃদ্ধি, বৃদ্ধি আছে না, তাই উপরেরটা কি হবে, উপরেরটা হবে প্লাস। ওকে, কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হয়। তার মানে কি, আমার যদি ধরি ওল্ড, আমি তো একদম সবকিছু ভেঙে ভেঙে করাচ্ছি, পরীক্ষার হলে এত কিন্তু তোমাকে ভেঙে ভেঙে করতে হবে না, বাট প্রথমবার করাচ্ছি তাই আমি সবকিছু ডিটেলে বলে দিচ্ছি। আগে বলে দিই, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এর মধ্যে পাই এর মান আমরা কি জানি, পাই এর মান সমান সমান 22/7, আর এর মান যেমন দেয়া থাকবে তেমন। এবার আমি এখানে ধরছি আমার নিচেরটা মানে কি সবসময় প্রকৃত, অ্যাকচুয়ালটা। তো ওল্ড আর যদি 4 হয়, নিউ আর কত হয়ে যাচ্ছে, নিউ আর দেখো 1 বেড়ে যাচ্ছে না, 25% বৃদ্ধি পাচ্ছে না, তাহলে এক এক নিশ্চয়ই প্লাস হবে, তাহলে নিউ আর হয়ে যাচ্ছে 5। ওকে, তাহলে এবারে চলো আমরা বলছে ক্ষেত্রফলের কত শতাংশ পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে লিখছি প্রথম পাই আর স্কোয়ার, দ্বিতীয় পাই আর স্কোয়ার। এবারে দেখো পাই পাই তো কনস্ট্যান্ট আছে, তাহলে পাই পাই আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম আরটা কত, ওল্ড আর কত ছিল, 4 ছিল, তাহলে 4-এর স্কোয়ার কত হবে, 16। দ্বিতীয় আরটা কত, 5, তাহলে দ্বিতীয় আর এর স্কোয়ার কত হবে, হবে 25। তাহলে 16 ছিল, হলো 25, কত বাড়লো, 9 বাড়লো। 16-র উপরে 9 বাড়লে 100-র উপরে কত বাড়ে, আমার তো পার্সেন্টেজ শতাংশ বের করতে হবে, আর শতাংশ সর্বদা 100-র উপরে বেরোয়। তাহলে আমার কত হবে, আমার এখানে হবে 4 4-এ 16, 4 25 দিয়ে 100, তাহলে কত হবে আমার 135, সরি 135 বলছি, 225, আর নিচে 4, তার মানে 4 5-এ 20, ভাগ করলে কত হবে, 4 5-এ 20, 4 4 6 24, 6 56 পূর্ণ 1/4%। কোনো কনফিউশন কারোর আছে এখানে? এই যে পার্টটা বলা হয়েছে এটা সম্পূর্ণ তোমাদের বোঝানোর জন্য বললাম। ওকে, অ্যাকচুয়ালি অঙ্ক এইটুকু। এখানে কারোর কোনো প্রবলেম আছে? চলো নেক্সট অঙ্কটা তোমরা নিজেরা করো, করে আমাকে অ্যান্সার দাও। এখানে কিন্তু ভালো করে দেখবে, এখানে হার্টস বলা হয়েছে, হার্টস। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% হার্টস করা হয়, তাহলে তার ক্ষেত্রফলের শতাংশ কত পরিবর্তন হবে। চটপট অ্যান্সার দাও। 36%। স্যার 36%। 36। তাহলে আমি এবার যদি ফার্স্ট করি, তাহলে আমার হবে পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার, যেখানে আমার পাই আমার লাগবেই না, পাই পাই কেটে যাবে। তাহলে 20% মানে কি, 20% মানে হলো 1/5, 20/100 করলে। এবার হার্টস বলছে মানে কি, উপরেরটা মাইনাস হবে। তাহলে প্রথমে যদি 5-এর স্কোয়ার হয়, তারপরে কতর স্কোয়ার হবে, 4-এর স্কোয়ার হবে। তাহলে 25 আর 16, মানে কত কমছে, 9 কমছে। 25-এর উপরে যদি 9 কমে 100-র উপরে কত, তাহলে কেটে দাও, 36%। ওকে, চলো নেক্সট করো এটা।
এবার দেখো কি বলছে, আয়তক্ষেত্র চলে এসছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.5% বৃদ্ধি করা হয়, আমাকে কে বলতে পারবে 37.5 বা 37.5%-এর ফ্র্যাকশন কত? তোমাদের আমি পড়িয়েছিলাম বেসিক ক্লাসে। 3/8 স্যার। 3/8। যদি এটা না মনে থাকে তাহলে কি করবে, 37 দুগুণে 74 আর উপরেরটা যোগ হবে, একে 75। 37 দুগুণে 74 প্লাস 1 75, তাহলে 75/2 আর পার্সেন্টেজের জন্য নিচে 100। তাহলে আমি এটা কেটে দেবো, 3×25 75, 4×25 100, মানে 3/8। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি নিয়ম, কিন্তু আমি চাই তোমরা এটাকে ফ্র্যাকশন ভ্যালুটা মনে রাখো। এবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.5% বৃদ্ধি করা হয়। বৃদ্ধি বলছে মানে উপরেরটা প্লাস হবে, এবং তার প্রস্থ 20% হ্রাস করা হয়। তাহলে 20%-এর ফ্র্যাকশন কত? 1/5, 20/100। তো 20%-এর ফ্র্যাকশন মানে 20/100, কাটলে কত হবে? 1/5। তাহলে আমার এবার 20% হ্রাস করার কথা বলছে, তাহলে উপরেরটা মাইনাস হবে। ওকে, তবে ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা দেখে নিই যে আয়তক্ষেত্রের প্রথমের ক্ষেত্রফল, আমি ধরি এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। ওকে, প্রথমে লিখছি ওল্ড আর দ্বিতীয় লিখছি নিউ। ওল্ড মানে কি? বৃদ্ধি বা হ্রাস পাওয়ার আগে, আর নিউ মানে কি? বৃদ্ধি বা হ্রাস পাওয়ার পরে। এবার তোমরা আমাকে বলো, দৈর্ঘ্য প্রথমে কত ছিল? বলবে স্যার যেটা নিচে থাকে ওটাই নিশ্চয়ই আসল, ওটাই প্রথমে থাকে। তাহলে প্রথমে দৈর্ঘ্য 8 ছিল, 8 লেখো। ওকে, কত হলো? ওর উপরে 3 বাড়লো না? তাহলে হলো কত তারপরে? 11, 11 লেখো। এবার প্রস্থ কি বলছে? প্রস্থ 20% হ্রাস পেয়েছে, তাহলে প্রস্থ তো প্রথমে ছিল 5, 5 লেখো। তারপরে 20% হ্রাস পেল মানে ওর উপরে 1 কমবে, তাহলে 4 লেখো। তাহলে কত হলো? প্রথমের ক্ষেত্রফল 40 আর দ্বিতীয় ক্ষেত্রফল কত? 44। 40-এর উপরে কত বাড়লো? 4 বাড়লো। তাহলে তো 40-এর উপরে 4 বাড়লে আমার বের করতে হবে পার্সেন্টেজ, তাহলে 100-এর উপরে কত বাড়বে? ঠিক আছে, তাহলে আমার 40, 4×10 = 40, তাহলে আমার 10% হবে অ্যান্সার। ওকে, বোঝা গেছে? নেক্সট এটা করো। নেক্সট দেখো কি বলছে, যদি কোনো আয়তক্ষেত্রের প্রতিটি বাহু, একটা আয়তক্ষেত্র হবে না, এটা বলে, এটা বর্গক্ষেত্র হবে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 40% বৃদ্ধি করা হয়, তাহলে তার ক্ষেত্রফলের কত শতাংশ পরিবর্তন হবে? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু ইন্টু বাহু, বা বাহু স্কয়ার বলতে পারো। ওকে, বাহু স্কয়ার। ওকে, তাহলে আমার 40%-এর ফ্র্যাকশন কত? 40/100, কাটাকুটি করলে কত হবে? 2/2 দিয়ে কাটো, 2/5। হ্যাঁ বলো। 96 আনসার হয়েছে। কোনটা, আগেরটা? না, এটার। হ্যাঁ, এটা দেখছি, দাঁড়াও। তাহলে আমার বলছে 40% বৃদ্ধি করা হয়, তাহলে উপরেরটা নিশ্চয়ই প্লাস হবে। এবার দেখো, প্রথমে কি? ওল্ড, ওল্ড এর বাহু নিশ্চয়ই 5, 5, তাহলে ক্ষেত্রফল কত হবে? 5-এর স্কয়ার, মানে আমার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 25। নিউ, নিউ বাহু স্কয়ার করলে কত হবে? 5-এর উপরে 2 বাড়বে, তাহলে 7-এর স্কয়ার। ক্ষেত্রফল কত হবে? 49। তাহলে 25-এর উপরে কত বাড়লো? 14 বাড়লো। তাহলে 25-এর উপরে 14 বাড়লে 100-এর উপরে কত বাড়বে? তাহলে স্যার কত? 24। সরি, 24 বাড়লো না, 25-এর উপরে বাড়লো 24। ওকে, তাহলে 100-এর উপরে কত বাড়বে? 96% বাড়বে। ওকে, বোঝা গেছে? এভাবে এই অঙ্কগুলো টাইপ 6 এর এই অঙ্কগুলো সবসময় ফ্র্যাকশন দিয়ে করবে।
সব সময় ফ্র্যাকশন দিয়ে করবে, তাহলে ইজিলি তুমি অঙ্কগুলো কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই অঙ্কটা সহজে সমাধান করতে পারবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে। যদি একটি আয়তঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ 5% হ্রাস করা হয়, আগে বলো আয়তঘনকের ক্ষেত্রফলের সূত্র কি কেউ জানো? হ্যাঁ স্যার আয়ত জানি। আয়তঘনকের ক্ষেত্রফল মানে হলো টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কেন এটা 3D, এটা এর ডাইমেনশন তিনটে, এর মাত্রা তিনটে, ত্রিমাত্রিক চিত্র হয় এগুলো। তাহলে দৈর্ঘ্য 5% হ্রাস পাচ্ছে, প্রস্থ 5% হ্রাস পাচ্ছে। এবার কি বলছে, উচ্চতা 20% বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা 20% বৃদ্ধি পাচ্ছে। তবে আয়তঘনকের আয়তনের শতাংশ কত হবে? আমার লিখতে ভুল হলো, এখানে ক্ষেত্রফল লিখছি কেন আমি, এখানে তো আয়তন, আয়তঘনকের আয়তনের সূত্র। ওকে, চলো তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, তাহলে একটা ওল্ড লেখো আর একটা নিউ লেখো। এবার আমাকে ছোট্ট করে এখানে একটু কাজ করে নাও। 5% এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 5/100 মানে 1/5/100, তাহলে কত হবে? 1/20। এবার 5% হ্রাস তো, তাহলে উপরে একটা মাইনাস হবে। আমাকে বলো 20% এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 20/100 মানে 1/5, 20% বৃদ্ধি মানে উপরেরটা হবে প্লাস। ওকে, চলো এবার আমরা অঙ্ক করব। দৈর্ঘ্য প্রথমে কত ছিল? দৈর্ঘ্য আর প্রস্থ 5% করে, 5% ফ্র্যাকশন এখানে আছে, তাহলে নিচেরটা মানে সবসময় প্রথমে থাকে। তাহলে প্রথমে ছিল দৈর্ঘ্য 20, পরে হলো কত? 1 কমাও, পরে হলো 19, কারণ উপরেরটা তো কমছে। প্রস্থ প্রথমে ছিল 20, ওখানেও 1 কমবে, তাহলে হবে 19। উচ্চতা প্রথমে ছিল 5, পরে হবে কত? 6। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 2000 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 19-এর স্কোয়ার কত? 19-এর স্কোয়ার 361, 361 সাথে 6 করো, 6 একে 6, 6 ছক 36, 6 থেকে 3, 18 আর 3 21। তাহলে কত বাড়ছে? স্যার 166 বাড়ছে। তাহলে 2000-এর উপরে 166 বাড়লে 100-র উপরে কত বাড়বে? ওকে, 0 0 কাটো। আচ্ছা, 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, আর নিচে 10 আছে মানে কি 8.3%। ওকে, বোঝা গেছে? এক ধাপ বেশি করে করিয়ে দিলাম। 3Dর ত্রিমাত্রিক চিত্র যেগুলো হয়, যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, তার কিন্তু এরকম পার্সেন্টেজের অঙ্ক খুব বেশি দেয় না। তাও স্টিল আমি তোমাদের করিয়ে রাখলাম, যদি বাই চান্স লেভেল আপ করে পরীক্ষা, তাহলে অসুবিধা হবে না। আচ্ছা, টাইপ 6 নিয়ে কারোর কোনো সমস্যা আছে? যেবা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, টাইপ 7 দেখো, আমরা চলে আসছি টাইপ 7। টাইপ 7-এ আছে কোনো একটা এরকম দুটো তিনটে আইটেম থাকবে আমাদের কাছে, ঠিক আছে? কোনোর একটার পার্সেন্টেজ বাড়বে, কোনোর একটার পার্সেন্টেজ কমবে, ঠিক আছে? এই টাইপগুলো আমরা টাইপ 7-এ করব। টাইপ 7 এরকম অনেক ধরনের অঙ্ক হয়, আমি প্রত্যেকটাতে একটা দুটো করে নিয়েছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো কি বলছে। বলছে একজন মানুষ তার আয়ের 60% ব্যয় করে। ওকে, যদি তার আয় 15% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 15% বৃদ্ধি পায়, আয়ও 15% বৃদ্ধি পাচ্ছে, ব্যয়ও 15% বৃদ্ধি পাচ্ছে, তার সঞ্চয়ের কত পার্সেন্ট পরিবর্তন হবে? ওকে, তাহলে আমাদের এই যে ইনকাম সেভিংস, এদের এদের একটা সম্পর্ক আছে, সেটা জেনে নাও। আয় সমান সমান কি? আয় সমান সমান হলো খরচ প্লাস সঞ্চয়। তুমি যেটা সঞ্চয় করছো আর তুমি যেটা খরচ করছো, সেই দুটোকে অ্যাড করলে তবেই তো তোমার আয়টা বেরোবে। এই যে খরচ করতে পাচ্ছি আমরা, আমি যে সঞ্চয় করতে পাচ্ছি, কোথা থেকে? আয়টা, আয়ের মধ্যে থেকেই তো এই দুটো কাজ করছি, তাহলে এই দুটোকে খরচ আর সঞ্চয়কে যোগ করলে আয় বেরোবে। তাহলে কিভাবে মনে রাখবে? ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এক্সপেন্ডিচার মানে হলো খরচ, ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ওকে, এইভাবে মনে রাখবে।
তাহলে কি বলছে দেখো, তাহলে আয়ের 60% ব্যয় করে। তো যখন আয় আমাদের বলে দেওয়া থাকবে না, তখন আমি সর্বদা আয়কে ধরে নেবো 100 টাকা। আচ্ছা, এটা সমান সমান কি? এবার এবার তোমরা আমাদেরকে বলো, তোমরা আমাকে বলো একটা জিনিস, যদি ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হয়, তাহলে আমি বলতে পারি না ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সমান সমান সেভিংস, এটাও তো বলতে পারি। এখান থেকে ইটা যদি এদিকে আনি, বা এখান থেকে স্যার এটাও তো বলতে পারি ইনকাম মাইনাস সেভিং সমান সমান এক্সপেন্ডিচার, এটাও তো বলতে পারি। শুধু এসটাকে আই এর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এই মেন ফর্মুলা থেকে আমার এই দুটো ফর্মুলা তৈরি হচ্ছে। ওকে, তাহলে আমার এখানে আয় দিয়েছে আর ব্যয় দিয়েছে, তাহলে আমি এই ফর্মুলাটা কাজে লাগাই। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সমান সমান সেভিংস। আচ্ছা, তাহলে এর 60% ব্যয় করে, তাহলে এক্সপেন্ডিচার কত করছে? 60 টাকা করছে। তাহলে এই দুটো মাইনাস করলে সেভিংস কত বেরিয়ে আছে? সেভিংস বেরিয়ে আছে 40 টাকা। কোনো সমস্যা? সমস্যা নেই। ইনকাম আমি ধরেছি 100 টাকা, এবার বলছে আয়ের 60% ব্যয় করে, তাহলে এক্সপেন্ডিচার কত? 60 টাকা। 100 টাকার 60% মানে তো 60 টাকা। আর সেভিংস কত করছে? সেভিংস করছে আমার 40 টাকা। তাহলে হয়ে গেল। এবার দেখো কি বলছে, যদি আয় 15% বৃদ্ধি পায়, তাহলে আয় আমার 15% বৃদ্ধি পেল। আয় 15% বাড়াও আয়কে, তাহলে কত হবে? নতুন আয় 115%, 115 টাকা হবে। আচ্ছা, ব্যয় বৃদ্ধি পেলো 15%, 60 টাকারও 15% বাড়াও। 60 টাকার 15% কত? মুখে মুখে বলো। আমি কি বলেছি? 60 টাকার 1% কত? 0.6। 6,300 এর সাথে 15, এর সাথে 15%, এর সাথে 15 গুণ করো মানে 9.0। ঠিক আছে, এইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, 60 ইন্টু 15/100, যা করবে দেখবে অ্যান্সার 9 আসবে। তাহলে এখানে কত হবে? আমার 9 টাকা বাড়বে, মানে আমার 69 টাকা হলো। তাহলে সেভিংস কত হলো? এই দুটো মাইনাস করো, 6 আর 4 46। তাহলে 40-এর উপরে আলটিমেট ক টাকা বাড়লো? 6 টাকা বাড়লো। তাহলে 40 টাকার উপরে 6 টাকা বাড়লে 100 টাকার উপরে কত টাকা বাড়বে? ওকে, তাহলে কত হবে? 20 দুগুণে 40, 5 কুড়ি 3, মানে আমার 15% সেভিংস বাড়লো। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু অঙ্কের পার্ট নয়, এগুলো আলাদা কনসেপ্ট। মানে পুরো এগুলো শুধু এই অঙ্কে লাগবে তা না, এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা। অঙ্ক অ্যাকচুয়ালি এইটুকু, ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে এখানে? চলো নেক্সট অঙ্ক, তাহলে তোমরা এটা করে দাও আমাকে এক্ষুনি। একজন মানুষ তার আয়ের 75% ব্যয় করে। যদি তার আয়ে 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 10% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত পার্সেন্ট পরিবর্তন হবে? চটপট করো। কত অ্যান্সার এলো? 50 sir. হুম, তাহলে আমার ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সমান সমান সেভিংস। ইনকাম কত আছে? প্রথমে আমি জানি না ইনকাম কত, ধরে নিচ্ছি 100 টাকা। আয়ের 75% ব্যয় করে, তাহলে সেভিংস, তাহলে খরচ কত হবে? খরচ ব্যয় হবে আমার, এটা এক্সপেন্ডিচার মানে হলো ব্যয়, ঠিক আছে? ব্যয় হবে 75 টাকা। তাহলে সেভিংস কত? তাহলে 100 টাকার মধ্যে থেকে তুমি 75 টাকা খরচ করে দিচ্ছ, তাহলে সেভিংস কত করছো? সেভিংস করছো 25 টাকা। এবার কি বলছে? এবার বলছে যে আমি আমার আয় 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়কে 20% বাড়াও। আয় যখন 20% বাড়বে, তাহলে আয় হয়ে যাবে 120 টাকা। ব্যয় 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে
75-এ 10% কত? চট করে বলো তো দেখি। 75-এ 10% আমি বলেছি, আমি বেসিক ক্লাসে 7. সব আলোচনা করেছি, 7.5। তাহলে 75-এ 10% মানে হলো 7.5। তাহলে 75 প্লাস 7.5 করে তাহলে কত হচ্ছে? 82.5। তাহলে এখন সঞ্চয় কত? 120 টাকা থেকে তুমি 82.5 টাকা সরিয়ে দাও, 120 টাকা থেকে তুমি 80 টাকা বাদ দাও, তাহলে 40 টাকা থাকলো। 40 থেকে 2 বাদ দাও, 38 থাকলো। 38 থেকে 0.5 বাদ দাও, 37.5 থাকলো। ঠিক আছে, তাহলে কত হবে আমার? 12.5 টাকা আমার বেশি আরো সেভিংস করতে পারছি। তাহলে আমার কি হবে অ্যান্সার? সঞ্চয় কত পরিবর্তন হলো? স্যার আগে 25 টাকা করতাম, এখন 12.5 টাকা বেশি করতে পারছি, তাহলে 100-র উপরে কত হবে? মানে 50% আমি এক্সট্রা সেভ করতে পারছি। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট এটা হবে, দেখো কি বলছে। চিনির দাম 16.2/3% 16.2/3% বৃদ্ধি পায়। একটি পরিবারের খরচ 20% হ্রাস পায়, তার ব্যয়ের কত শতাংশ পরিবর্তন হবে? তাহলে এর একটা ফর্মুলা কি আছে দেখে নাও। মূল্য ইনটু ব্যবহার সমান সমান, এখানে খরচ মানে হলো ব্যবহার, ঠিক আছে? এখানে এই খরচটা মানে হলো ব্যবহার করো। মূল্য ইনটু ব্যবহার সমান সমান আমার খরচ বা ব্যয়, এটা মনে রাখবে। মূল্য মানে কি? চিনির প্রতি কেজি মূল্য কত, আর তুমি ক কেজি ব্যবহার করছো। মনে করো চিনির মূল্য 100 টাকা কেজি, তুমি ব্যবহার করছো 5 কেজি, তাহলে তোমার খরচ কত হবে? খরচ হবে 500 টাকা। বোঝা গেছে? চলো, আমাকে কি বলছে? 16.2/3% বৃদ্ধি পাচ্ছে চিনির দাম। তাহলে 16.2/3% ফ্র্যাকশন কত? 1/6. 1/6 বৃদ্ধি পাচ্ছে মানে আমার হবে প্লাস। ওকে, তাহলে আমার এখানে লিখছি ওল্ড আর এখানে লিখছি আমি নিউ। আচ্ছা আমার বলো 20% ফ্র্যাকশন কত? বলবে স্যার 1/5। হ্রাস পাচ্ছে মানে উপরেরটা মাইনাস হবে। তাহলে এবারে কথা হলো, ওল্ড ওল্ড মানে সবসময় কোনগুলো হয়? নিচের গুলো হয়, এগুলো সর্বদা হয় ওল্ড। ওকে, এগুলো সর্বদা হয় ওল্ড, নিচের গুলো। তাহলে প্রথমে আমার মূল্য কত? এটা প্রাইজের, এটা প্রাইজের পার্ট আর এটা ব্যবহারের পার্ট। ওকে, প্রাইস প্রথমে কত? 6 ছিল, পরে কত হলো? 1 বাড়লো 7 হলো। ব্যবহার প্রথমে 5 ছিল, পরে 1 কমলো 4 হলো। তাহলে খরচ প্রথমে 30 টাকা, আর খরচ এখন কত? 28 টাকা। তাহলে অ্যাকচুয়ালি খরচ কমলো কত? 2 টাকা। 30-এর উপরে 2 টাকা কমলো, তাহলে 100-র উপরে কত কমলো? ওকে, তাহলে কত হবে? 20/3 মানে আমার হবে 6.2/3%। বোঝা গেছে? কোনো সমস্যা আছে কারোর? রিপিট করতে হবে কি বলো? যার যেখানে রিপিটেশনের প্রয়োজন হবে অবশ্যই সাথে সাথে বলবে। চলো, তোমাদের যে আমি নোটগুলো দিচ্ছি কেউ তো কোনো রিপ্লাই করছো না, কেউ কি পড়ছো না নোটগুলো? তাহলে আমি নোট দেওয়া বন্ধ করে দেবো জিএসে। নেক্সট চলো, পূজা বলে আমি কিছু বললাম না, নেক্সট ক্লাস থেকে যেন নোটসগুলো আমি রিপ্লাই পাই, তাহলে ভাববো সবাই পড়ছো। বলছে একটি সিনেমার টিকিট বিক্রয় 57.1/7% বৃদ্ধি করা হয়, তাহলে সেল কত বাড়ছে? সেল কত বাড়ছে? সেল বাড়ছে 57.1/7%। এর মানে আমাকে বলতে পারবে কি ফ্র্যাকশন কত? 14.1/7 এটা, এটার সাথে সম্পর্ক আছে।
যদি ভুলে গিয়ে থাকো 4/7 স্যার। হ্যাঁ, যদি ভুলে গিয়ে থাকো এইভাবে বের করে নাও। 7 7 49 9 আর এটাকে 4, 57 সাথে 7 আগে গুণ করো, মানে এরকম 57 ইন্টু 7 প্লাস 1, ঠিক আছে? আর নিচে 7 আর ইন্টু 1/100, পার্সেন্টেজ উঠে গিয়ে 1/100। তাহলে আমার কত হবে? আমার হবে 400/7 ইন্টু 100। তাহলে আমি যদি কাটি 0 0, মানে আমার হবে 4/7। ওকে, 1/7% বৃদ্ধি মানে কি? উপরেরটা হবে প্লাস। চলো, এটা তো হলো সেল। আচ্ছা, টিকিটের দাম 16.2/3% কমে যাচ্ছে। তাহলে টিকিটের দাম কি হচ্ছে? প্রাইস কি হচ্ছে? প্রাইস আমার 16.2/3% কমে যাচ্ছে, মানে 1/6, উপরেরটা হবে মাইনাস। ওকে, আচ্ছা, মোট আয়ের শতাংশ কত? আচ্ছা বলো তো, একটা সিনেমা হলের মালিকের ইনকাম কিভাবে হয়? কেউ বলতে পারবে? বলবে স্যার টিকিট প্রাইস ইনটু সেল, কতগুলো টিকিট বিক্রি হচ্ছে পার ডে, তাই না? এটাই তো, এইভাবেই তো একটা থিয়েটার হলের মালিক ইনকাম করে। তো এবার আমার কি বলছে, আমি এখানে লিখলাম ওল্ড আর এখানে লিখলাম নিউ। প্রথমে সেল কত? প্রথমে সেল 7, প্রতিদিন 7টা করে হচ্ছে। পরে সেল দেখো আরো 4টে করে বাড়লো, মানে পরে সেল হলো কত? 11। প্রথমে টিকিটের প্রাইস কত? 6 টাকা। পরে টিকিটের প্রাইস কত? আরো 1 করে কমলো, মানে হলো 5 টাকা। তাহলে প্রথমবারে ইনকাম কত হবে? 42 টাকা। পরের বারে ইনকাম কত হচ্ছে? 55 টাকা। তাহলে ইনকাম কত বাড়ছে? 13 টাকা বাড়ছে। তাহলে 42-এর উপরে 13 বাড়ছে, 100-র উপরে কত বাড়বে? কাটো, 21 আর এখানে হবে 50। তাহলে কত হলো? 650/21। 21 65-র মধ্যে কবার যায়? আরো কি কাটবে? 3 7 কিছু দিয়ে 16.2/3, এখানে 4 বাড়লো, 4/7, 7 ছিল 11 হলো। আচ্ছা, টিকিট প্রাইস কত ছিল? 83 পূর্ণ স্যার, বলো। 83 পূর্ণ 1/3। 83 পূর্ণ 1/3। তোমরা একটু এটা ভাগ করে নিও, 83 পূর্ণ 1/3%। তোমরা রাফে এটাকে ভাগ স্যার করে নিও। ওটা, স্যার ওটা 6 আর 7 হবে। ওই টিকিটের যে প্রাইসটা, ওটা হচ্ছে বৃদ্ধি করা হয়েছে। ও, টিকিটের প্রাইসটা বৃদ্ধি করা হয়েছে না, সরি, আমি এখানে 5 দিয়েছি। টিকিটের প্রাইসটা তো বৃদ্ধি পেয়েছে, মানে এখানে হবে 7। তাহলে আমার কত হবে অ্যাকচুয়ালি? তাহলে আমার হবে 11 7 77। তাহলে কত বাড়লো? আমার বাড়লো 35 বাড়লো। তাহলে 42-এর উপরে 35 বাড়লো, 100-র উপরে কত বাড়বে? 7 দিয়ে কাটো, 5 7 35, 6 7 42। তাহলে 500/6, মানে আমার 6 8 48, 2 হাতে 3 6 18, 83 পূর্ণ 2/3 হবে না? আচ্ছা 1/3 হবে স্যার, ওটা 2/6, তা ওটা 1/3 কাটলো। 6 8 48 20, 3 6 18, 2 হ্যাঁ বাই 2 থাকে, 2/6 ওটা দুই বাই স্যার, ছয় 1/3 রাইট, 1/3 আনসার, ঠিক আছে। সৌভিক, আমি একটু ক্লাস নিচ্ছি। চলো, এটা কি বোঝা গেছে প্রত্যেকের? শেষে একটু ক্যালকুলেশনের আমার একটা মিস্টেক হয়ে গেল, নইলে অনেক আগেই সলভ হয়ে যেত। কোনো প্রবলেম কারোর? চলো, এটা করো দেখি, ভালো টাইপ এটা। এর খুব সুন্দর নিয়ম বলে দেবে একটা, দেখে নাও। একজন ব্যক্তি একটি সংখ্যাকে 3/5-এর পরিবর্তে 7/4 দ্বারা গুণ করেছিলেন। গুণফলের শতকরা কত পরিবর্তন হবে? মানে গুণফল কত পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে।
এবার তুমি বলো তোমার যে এই একটা সংখ্যাকে, এই যে সংখ্যাটাকে তুমি জানো? তাহলে সবাই অ্যাকচুয়ালি এটার বেসিক নিয়ম কি, এরকম করে মনে করি সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর সাথে আমার একটা হবে রাইট আর একটা হবে রং। প্রথমে উচিত ছিল কি 3/5 গুণ করা, কিন্তু ভুল করে করেছে কি এক্স এর সাথে 7/4 গুণ করেছে। এবার দেখো অঙ্কটা অনেক কমপ্লেক্স জায়গায় যাবে, তাই না? প্রিয়া কি বলছে? স্ক্রিন প্রেজেন্টেশন কিছু, আচ্ছা স্ক্রিন প্রেজেন্টেশন কি কিছু দেখা যাচ্ছে না? যারা আছো একটু রিপ্লাই করো তো। যাচ্ছি স্যার দেখা। আর ওর তো নেটওয়ার্ক দেখা যাচ্ছে, ওকে একবার অফ করে অন করে আবার জয়েন হতে হবে, তাহলে ঠিক হবে। চলো, তাহলে এটা হলো অ্যাকচুয়ালি বেসিক, ঠিক আছে? কিন্তু এক্সাম হলে এক্স ধরে করলে একটু সময় বেশি লেগে যাবে, তো একদম সোজা একটা নিয়ম কি যেটাই বেসিক থেকেই আমি বার করব, ওটা কোনো আলাদা কিছু নয়। তুমি এই যে একটি সংখ্যা না, এটা তুমি ধরে নেবে এই যে নিচের দুজন আছে 5 আর 4, এদের দুজনের লসাগু ধরে নেবে। তাহলে কত হচ্ছে? 20। মানে এমন একটা সংখ্যা ধরবে, লসাগু না, এমন একটা সংখ্যা ধরবে যে নিচের দুজন দিয়ে কেটে যায়। তাহলে আমি ধরলাম নাম্বারটা কত? নাম্বারটা 20। তাহলে 20-র সাথে আমার উচিত ছিল 3/4 গুণ করা, মানে গুণফল কত হতো? গুণফল হতো আমার 15। এটা আমার রাইট, রাইট। আর রং কি ভুল করে আমি কি গুণ করেছি? এই 20-র সাথে আমি 7/4 গুণ করেছি। তাহলে আমার গুণফলটা কত হয়েছে? গুণফলটা হয়েছে আমার 35। তাহলে গুণফল কত বেড়ে গেছে? বলবে স্যার গুণফল 20 বেড়ে গেছে। তাহলে 15-র উপরে 20 বেড়েছে, 100-র উপরে কত বাড়বে? ঠিক আছে? তাহলে 3 5 15, আর 5 20 100, তাহলে 400/3% আমার গুণফলটা চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে? এই অঙ্কগুলো সর্বদা এই মেথডেই করবে। ওকে, তাহলে তোমার ইজিলি মুখে মুখে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এরকম একটা অঙ্ক দিলাম, এটা সবাই করে দাও, চট করে করো। একশো সাতাত্তর পূর্ণ 7/9%। ভেরি গুড, সকলের অ্যান্সার এসছে? হ্যাঁ স্যার এসছে। কি বলছে? আমার একটা সংখ্যার সাথে 3/5 গুণ করার কথা ছিল, এর পরিবর্তে আমি গুণ করে দিয়েছি ভুল করে 5/3। তাহলে সংখ্যাটা কত? আমি মনে করব সংখ্যাটা, তাহলে আমার আমার রাইট কি গুণ করার কথা ছিল? রাইট আমার 3/5, কিন্তু ভুল করে কত গুণ করেছি? ভুল করে আমি গুণ করেছি 5/3। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 5 আর 3-এর লসাগু কত? 15। তাহলে আমার প্রথমে প্রথমে গুণফল, সঠিক গুণফল 9 হওয়ার কথা ছিল, ভুল করে হয়েছে কত? হয়ে গেছে 25। তাই 9-এর উপরে বেড়ে গেছে 16। তাহলে 9-এর উপরে 16 বাড়লে 100-র উপরে কত বাড়বে? 1600/9%। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? এখানে কারোর কোনো সমস্যা আছে? একটা জিনিস কি তোমরা দেখছো, আমি ফ্র্যাকশনে নিয়ে এসে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইজিলি সলভ করা হচ্ছে এখানে। তাই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আনার যে প্রসেস, সেটা কিন্তু তোমাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এক্সাম হলে তুমি অঙ্কটা অনেক কম সময়ের মধ্যে সলভ করতে পারবে। দেখো এখানে কি বলছে। এই অঙ্কটা আগে আমি সবাইকে 2 মিনিট সময় দিলাম, একটু অঙ্কটা নিজেরা করতে
একটু করার চেষ্টা করো, কারণ এটাও তোমার ফ্র্যাকশনে নিয়ে এসে করতে হবে। বলছে বলছে একটি কারখানায় আহ, কাজের পরিমাণ 50% বৃদ্ধি পায়, মানে কাজের লোড 50% বেড়ে গেল। পূর্ববর্তী সময়ে কাজ শেষ করার জন্য, মানে আগে যে সময় আমি কাজ শেষ করতাম, যতদিন নিতাম, এখনো ততদিনই নেব। তার জন্য কি করতে হচ্ছে, শ্রমিকের সংখ্যা কত পার্সেন্ট বাড়ানো প্রয়োজন। তাহলে নিশ্চয়ই যদি কাজ বেড়ে যায় আর আমি টাইমটা না বাড়াতে চাই, তাহলে আমার তো নিশ্চয়ই কাজের লোক বাড়াতে হবে। তাহলে যদি নতুন শ্রমের উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা মানে এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, কর্মদক্ষতা পূর্ববর্তী শ্রমের চেয়ে 25% বেশি হয়, ঠিক আছে? নতুন শ্রম কত, তারা এখন যা কাজ করছে আগের থেকে 25% বেশি রেটে কাজ করছে, মানে বেশি পরিশ্রম দিয়ে কাজ করছে। তাহলে আমার বলো শ্রমিকের সংখ্যা তাহলে কতটা বাড়াতে হবে? খুব ভালো অঙ্ক, দেখি চেষ্টা করো। আমার শ্রমিকের সংখ্যা কত পার্সেন্ট বাড়াতে হবে, দেখো খুব রিল্যাক্সে অঙ্কটা করছি, ভালো করে বুঝে নেবে। আগে এটা দেখো, নতুন শ্রমের উৎপাদনশীলতা বা কর্মদক্ষতা পূর্ববর্তী শ্রমের চেয়ে 25% বেশি। এই কর্মদক্ষতা মানে কি, 25%-এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 1/4। তাহলে যদি এফিসিয়েন্সি আগে 4 থাকতো, বর্তমানে কত আছে? বর্তমানে হয়ে গেছে 5, 5। কেননা 25% তো বেশি। ওকে, ব্যাস। এবারে আমরা এখানে মনে মনে কল্পনা করে নিলাম, আমাদের বলছে শ্রমিকের সংখ্যা কত পার্সেন্ট বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে আমি তো শ্রমিকের সংখ্যা জানি না কত আছে এখন, তাহলে আমি ধরে নিলাম লেট দ্য ওয়ার্কার 100, আমি ধরে নিলাম শ্রমিক কতজন ছিল, 100 জন ছিল। ওকে, তাহলে আমার বলো বর্তমান আগে ওল্ড ওয়ার্ক মানে পূর্বের ওয়ার্ক কত থাকতো, 100 জন ছিল আর প্রত্যেকের এফিসিয়েন্সি ছিল 4 করে, তাহলে মোট প্রত্যেকে 400টা কাজ করেছিল, ঠিক আছে? তুমি এফিসিয়েন্সি মনে ধরে রাখো তারা আপেল খায়, ঠিক আছে? প্রত্যেকে আগে 4টে করে আপেল খেতে পারত, মোট ছিল কত, 100 জন। তাহলে 100 জন প্রত্যেকে যদি 4টে করে আপেল খায়, তাহলে মোট 400টা আপেল আপেল তারা খেয়েছিল। এবার বলছে কাজের পরিমাণ 50% বৃদ্ধি পায়, তাহলে এই যে আমার কাজ 400টা, এটা 50% বৃদ্ধি পেল। 400টার 50% মানে কত, 200টা। তাহলে মোট হয়ে গেল কত, 600টা। ওকে, এখন এখন হয়ে গেলে কত, 600টা হয়ে গেল। ওকে, এবারে আমাদের এই 600টা নিয়েও কিন্তু কোনো কাজ নেই, ভালো করে দেখো, এই 600টা নিয়েও কিন্তু কোনো কাজ নেই। তুমি আমাকে বলো, আমার এই যে 200টা বেড়ে গেল, এর জন্যই তো আমার শ্রমিকের সংখ্যাটা বাড়াতে হবে, এই কাজটা বাড়লো বলে। আর বর্তমানে প্রত্যেকে কটা করে আপেল খাচ্ছে, 5টা করে। তাহলে এমন কতজন লোক আমার এক্সট্রা লাগবে যে 5টা করে আপেল, 200টা আপেল খেয়ে নিতে পারবে? বলবে স্যার 40 জন লোক এক্সট্রা দিলেই না ওরা 5টা করে 200টা আপেল খেয়ে নিতে পারবে। তাহলে আগে ছিল 100 জন, এখন এক্সট্রা আনতে হচ্ছে 40 জন, তাহলে কত পার্সেন্ট, 100 মানে 40%। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? রিপিট করার প্রয়োজন হলে বলো, রিপিট করে দেবো।
বোঝা কি গেছে? খুব সুন্দর অঙ্ক ছিল। মানে স্যার এক্সট্রা যে কাজটা হয়েছে ওটা যারা নতুন তাদেরই কি এফিসিয়েন্সি বেড়েছে? না, আমার পরের বারে এই যে বর্তমানে সবার এফিসিয়েন্সি 5 করে, ঠিক আছে? হুম। সবার এফিসিয়েন্সি 5 করে। এবার বলো, আমার যারা এই যে 200টা এক্সট্রা বেড়েছে, এটার জন্যই তো আমার শ্রমিকের সংখ্যা আমার বাড়াতে হচ্ছে। আর যারা নতুন এসছে না, ওদের এফিসিয়েন্সি কত করে? 5 করে। 5 ঠিক আছে। তাহলে এমন কতজন লোক যারা 5টা করে আপেল খায় 200টা আপেল খেয়ে নিতে পারবে একই সময়? বলবে স্যার 40 জন লোক। এটা ভাগ করলে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ আমার স্যার। তো এই কাজটা বেড়েছে বলেই তবেই তো আমি শ্রমিকটা বাড়িয়েছি, নইলে তো বাড়াতে হতো না। তাহলে সেটা কতজন বাড়াতে হবে? বলবে স্যার 40 জন বাড়াতে হবে। তাহলে আগে ছিল 100, তার উপরে 40 বাড়লো, মানে 40% বাড়লো। চলো, এটাও খুব সুন্দর একটা অঙ্ক, ছেলে মেয়েদের প্রচুর এখানে গুলিয়ে যায়। স্যার ওখানে মানে শ্রমিক সংখ্যা সবসময় 100 ধরবো তাই তো? হ্যাঁ, 100 ধরছি কেন? কারণ এর উপরে ক্যালকুলেট করতে আমার সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এবার দেখো, পরের অঙ্কটা কি বলছে, যদি আয়কর, আয়কর মানে আমার ট্যাক্স, যদি ট্যাক্স 19% বৃদ্ধি করা হয়, তবে আয় 6% হ্রাস পায়। আয়করের হার সন্ধান করুন। মানে ট্যাক্স রেট, ট্যাক্স পার্সেন্টেজ আমার জানতে চাইছে, ঠিক আছে? অঙ্কটা করার আগে না অঙ্কটা ভালো করে বোঝো, দুম করে সব অঙ্ক করার নয়। কিছু অঙ্ক খুব ইজি হয়, তার মধ্যে এটাও একটা অঙ্ক। ভালো করে তুমি শোনো, আমি বললাম, আচ্ছা তোমরা আমাকে বলো তো, এখানে কোথাও বলা আছে তোমার যে তোমার ইনকাম বেড়েছে? প্রত্যেকে বলো, ইনকাম বেড়েছে নাকি ট্যাক্স বেড়েছে? কোনটা বেড়েছে? ট্যাক্স বেড়েছে। এবার তোমরা আমাকে একটা সোজা অ্যান্সার দাও, তোমার ইনকাম সেম আছে, এখানে কোথাও তো ইনকাম বাড়ার কথা বলা নেই, ইনকাম সেম আছে, আর ট্যাক্সটা বেড়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি কি ইনকাম থেকেই ওই এক্সট্রা টাকাটা কাটবে না? কাটবে তো। ভালো করে দেখো, আমি বললাম আমার প্রথমে ইনকাম ছিল 100 টাকা, গল্পটা ভালো করে বোঝো, অঙ্কটা তো 2 সেকেন্ডের অঙ্ক। আর প্রথমে আমার ট্যাক্স দিতে হতো গভর্নমেন্টকে 10%। তাহলে আমার নেট ইনকাম মানে ট্যাক্স বাদ দেওয়ার পরে যে ইনকামটা, নেট ইনকাম আমার কত থাকবে? তাহলে 100 টাকা 10% মানে তো 10 টাকা, তাহলে আমার নেট ইনকাম থাকবে 90 টাকা। এবার মনে করো আমার ইনকাম কিন্তু বাড়েনি, ইনকাম 100 টাকাই আছে, কিন্তু ট্যাক্স হয়ে গেল আমার, ট্যাক্স হয়ে গেল আমার 15% হয়ে গেল, ট্যাক্স 5% বেড়ে গেল, ট্যাক্স 5% বেড়ে গেল। তাহলে ইনকাম কত হবে? ইনকাম আমার 85 টাকা হবে না? এবার তুমি আমাকে বলো, কেন তোমার এই 5 টাকা ইনকাম, নেট ইনকাম 5 টাকা কমে গেল কেন? ট্যাক্সটা বাড়লো তবে। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেট ইনকাম, একটু তোমাদের লিখে দিই কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ইনকাম মানে কি? ইনকাম মানে ট্যাক্স, এর ট্যাক্স এখনো দেওয়া হয়নি। আর নেট ইনকাম মানে কি? ট্যাক্স দেওয়ার পরে পরে তোমার কাছে যেটা থাকছে সেটাকেই নেট ইনকাম বলে। তাহলে নিট আয়, ওকে? এবার তুমি বলো, তোমার কাছে এই যে 5 টাকাটা নিট ইনকাম থেকে 5 টাকাটা কমলো কেন? তুমি বলবে স্যার ট্যাক্স 5% বেড়ে গেছে না, তার কারণে এটা কমে গেছে। তাহলে আমি যদি তোমাকে বলি যেটাই ট্যাক্স বেড়েছে ওটারই মান এই 5 টাকা, আমি কি ভুল বলবো? আমি তো ভুল বলবো না। তার মানে কি ট্যাক্সের 5% যা, ট্যাক্সের 5% যে টাকাটা আমার, তাহলে নেট ইনকাম 90 এর উপরে কত কমলো? 5 কমলো, তাই না? 90 এর উপরে কত কমলো? 5 কমলো।
তাহলে 100-র উপরে আমার ইনকাম কত পার্সেন্টেজ কমলো? 50/9%। তাহলে ট্যাক্সের 5% যে টাকাটা, আমার নেট ইনকামের 50/9%ও সেই টাকাটা। এটা কি বোঝা গেছে? বুঝতে না পারলে বলো। ট্যাক্স 5% বেড়েছে বলেই তো নেট ইনকাম 50/9% কমলো। তাহলে নেট ইনকামের এই পার্সেন্টেজটা যত টাকা, ট্যাক্সের 5%ও তত টাকা। বলো, বোঝা গেছে? চলো আমি পরের পেজে অঙ্কটা করি। তাহলে এই অঙ্কগুলো দিলে সবসময় কি করবে, এই যে বলেছে না ট্যাক্সের 19%, তাহলে ট্যাক্সের 19% যত টাকা, আমার ট্যাক্সের 19% যত টাকা, নেট ইনকামের 6%ও তত টাকা। ওকে, আমি কি করব, পার্সেন্টেজ কেটে দিলাম। তাহলে ট্যাক্স আর নেট ইনকামের রেশিও কত আসলো? 6/19। ওকে, তাহলে আমাকে দেখো, ট্যাক্স আর নেট ইনকাম যোগ করলে কি পাই? ইনকাম পাই না? তাহলে আমার ইনকাম কত? ইনকাম আমার তো 25 টাকা। ওকে, 25 টাকার মধ্যে 6 টাকা আমি ট্যাক্স দিই। তাহলে 25 টাকার মধ্যে 6 টাকা ট্যাক্স হলে 100-র মধ্যে কত? 24%। বোঝা গেছে না যায়নি? অঙ্কটা এইটুকু অঙ্ক। অঙ্কটা কেউ কি বুঝতে পারলেন এমন আছো? তাহলে সিম্পল এরকম অঙ্কে কি করবে, এই ট্যাক্সের 19% যা, নেট ইনকামের 6% তাই, এই দুটোকে সমান করে দেবে, আমার তোমার অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে এটা করো দেখি, চট করে বলো। পনেরো। 15। তাহলে আমার আয়কর মানে তো ট্যাক্স, তাহলে ট্যাক্সের 17% যে টাকাটা হয়, নেট ইনকামের 3% সেই টাকাটা হয়। তাহলে পার্সেন্টেজ কেটে গেল, ট্যাক্স আর নেট ইনকাম রেশিও কত রইল? 3/17। তাহলে এই দুটো যোগ করলেই তো আমার অ্যাকচুয়ালি ইনকাম হয়, ট্যাক্স আর নেট ইনকাম। ইনকাম কত? 20 টাকা। 20 টাকার উপরে আমার তাহলে ট্যাক্স রেট কত? ট্যাক্স রেট কত আমার? 20 টাকার উপরে আমি ট্যাক্স দিচ্ছি কত? 3 টাকা ট্যাক্স দিচ্ছি। তাহলে 100 টাকার উপরে কত ট্যাক্স? ক্লিয়ার? এইবার দেখো, তোমাদের একটা ভীষণ শর্টকাট মেথড বলেছি। যখন এরকম অঙ্ক থাকবে, সিম্পল এই দুটোকে, আবার কি হলো? সবার কাছে কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি না সবার, স্যার, আমি দেখতে পাচ্ছি না। সবাই কি দেখতে পাচ্ছো? না স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এবার দেখতে পাচ্ছ কিনা দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হুম, তাহলে যখন এরকম অঙ্ক থাকবে না, আমার নিড, আমার তো এই অঙ্কটা আমরা করলাম না একটু আগে, বোধহয় নেয়নি বোধহয়। তাহলে সিম্পল তুমি কি করবে, এই যে দুটো পার্সেন্টেজ দেখতে পাচ্ছ, এই দুটোকে যোগ করে দেবে 20, আর এর উপরে নিট আয় যত চেঞ্জ হচ্ছে মনে করবে এটাই ট্যাক্স। তাহলে 20-র উপরে 3 হলে 100-র উপরে কত? 1 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? কিভাবে হচ্ছে দেখেন।
ট্যাক্সের 17%-এর যা ভ্যালু, নেট ইনকামের 3%-এর তাই ভ্যালু, তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল। ট্যাক্স আর নেট ইনকাম কত রইল? 3/17। এই দুটোকে যোগ করলে আমি 20 ইনকাম পাই। ওকে, তাহলে আমার ট্যাক্স রেট কত হবে? 20-র উপরে আমি ট্যাক্স দিচ্ছি 3 টাকা, 100-র উপরে ক টাকা? এই জন্য বললাম ডাইরেক্ট তোমরা ওইভাবেও করতে পারো। ক্লিয়ার? ডাইরেক্ট এইভাবেও করতে পারো। দুটোকে যোগ করবে, যোগফলটা নিচে, নেট ইনকামের হার পার্সেন্টেজটা উপরে রাখবে, ব্যাস। তারপরে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বের করবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলছে। এ এবং বি এর মোট বেতন 1500 টাকা। এ তার আয়ের 90% ব্যয় করে এবং বি তার আয়ের 80% ব্যয় করে। ঠিক আছে, তাহলে আমার সঞ্চয়ের অনুপাত বলছে 3:4। এ আর বি এর সঞ্চয় কত? এ সঞ্চয় করে 3, বি সঞ্চয় করে 4। তাহলে ব্যক্তিগত বেতন মানে তারা তারা কত কত ইনকাম করে সেটা আমাদের বের করতে বলছে। একটু সবাই চেষ্টা করো, এটা সহজ আছে, তারপর আমি বলছি। আগে নিজেরা চেষ্টা করো, সহজ অঙ্ক আছে। দেখে নাও স্যার, এই যে 1500 টাকা, এর মধ্যে এর ইনকাম লুকিয়ে আছে, এর মধ্যে বি এর ইনকাম লুকিয়ে আছে, তাই না? তাহলে আমি তো জানি না কে কত ইনকাম করে। ঠিক আছে, তো আমি মনে করি এ ইনকাম করে এ টাকা আর বি ইনকাম করে বি টাকা। তাহলে এ এ তার আয়ের 90% ব্যয় করে। আচ্ছা, এ যদি 90% ব্যয় করে, তাহলে এ সঞ্চয় কত করে? 10% করে। ঠিক সেভাবে স্যার, বি যদি 80% টাকা ব্যয় করে, তাহলে বি সঞ্চয় কত করে? 20% টাকা সঞ্চয় করে, তাই না? তাহলে আমি ধরছি এ ইনকাম করে এ টাকা আর বি ইনকাম করে বি টাকা, তাই এর সঞ্চয় কত? এ ইন্টু 10%, বাই বি এর সঞ্চয় কত? বি ইন্টু 20%। আর এই দুটো অনুপাত, সঞ্চয়ের অনুপাতটা কত বলেছে? 3/4। তবে 3/4। ওকে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল। 4 5 20, সমান সমানের সোজাসুজি আমরা কাটতে পারি। তাহলে আমার এ বাই বি কত হবে? এ বাই বি হবে 15/10টা নিচে নেমে আসবে 10। আবার কাটো, 3/2। ওকে, তাহলে এ এর মান 3, বি এর মান 2। এ ইনকাম করে 3 টাকা, বি ইনকাম করে 2 টাকা। মোট কত? মোট 5 টাকা। আমার যেটা মোট এদের ইনকাম 5, সেটা বইয়ে বলেছে 1500 টাকা। তাহলে 5 এর মান যদি 1500 হয়, কত গুণ? 300 গুণ। তাহলে এর ইনকাম কত? 900 টাকা। বি এর ইনকাম কত? 400 টাকা। সরি, আরে ভাই, 300 দিয়ে গুণ করো। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা? নেক্সট আমরা যাব ইলেকশন টাইপ, এবং এটা পার্সেন্টেজের খুব ইম্পর্টেন্ট টাইপ। এটা কেবল আজকের করাবো না, এটা আজকেরও কিছু করাবো এবং এর কিছু ভালো কোয়ালিটির অঙ্ক আমি নেক্সট ক্লাসেও করাবো। ঠিক আছে, তো ইলেকশন টাইপটা ভালো করে বুঝে নেবে। ইলেকশন টাইপের কোনো টাইপ আমি বাদ দেবো না ইলেকশনের। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা কি বলছে। একটি নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তাহলে কজন আমার কম্পিটিটর আছে? 3 জন আমার কম্পিটিটর আছে। প্রথম প্রার্থীরা 40% ভোট পেয়েছিলেন, দ্বিতীয় প্রার্থী 36% ভোট পেয়েছিলেন। যদি মোট ভোট দেওয়া হয় 36,000, তবে তৃতীয় প্রার্থী দ্বারা প্রাপ্ত ভোটের সংখ্যা নির্ণয় করুন। ভেরি ইজি অঙ্ক। মনে করছি এ, বি আর সি 3 জন প্রার্থী, আর আমার টোটাল ভোট সর্বদা কত পার্সেন্ট হয় কে বলতে পারবে? টোটাল ভোট সর্বদা 100%। 100%। 100%-এর মধ্যে প্রথম প্রার্থী
যে এ সে কত পাচ্ছে 40%, তার মানে 40। দ্বিতীয় প্রার্থীকে বি, বি পাচ্ছে 36, তাহলে কত পড়ে রইল 76, আর আমার 24, তাহলে সি পেল। ওকে, যদি আমি কাটি 4 দিয়ে, 10, 9 আর 6, তাহলে মোট কত? 19 আর 6 25। আমার যেটা মোট ভোট 25, সেটা বইয়ে বলেছে কত? 36, 36,000। তাহলে কত হবে? কাটাকুটি করতে বুঝতে পারবে। 25 একে 25, বা এ করে নাও না, 5 দিয়ে কেটে নি, চলো। 5 7 35, 5 2 10, 0 0। আবার 5 দিয়ে কাটো, কত হবে? 5 14 70, 4 5 20। তাহলে 1440। ওকে, তাহলে কাজ চেয়েছে তৃতীয় প্রার্থী, 6 আছে, 1440 করো। 24 4 হাতে থাকে 2, 24 আর 2 26, 6 থেকে 2, 6 আর 2 8, 8640 হচ্ছে তো নাকি? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এটা একদম ইজি অঙ্ক, এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। সমস্যা হবে এখান থেকে, একটু দেখে নাও, যে জিনিসটা বোঝাচ্ছি ভালো করে বুঝে নাও। আমি তোমাদের ভোটের অনেক রকমের সলিউশন মেথড শিখিয়ে দেবো, যার যে মেথড সুবিধা সে মেথডে করবে। আমি যদি তোমাকে বলি, প্রথমে একটা হয় ভোটার লিস্ট, ঠিক আছে? তারপরে আমার মনে করো ভোটার লিস্টে থাকলো সর্বদা 100% আমরা ধরবো ভোটার লিস্ট। এবারে যদি আমি তোমাদেরকে বলি যে 10% লোক ভোট দেয়নি, তাহলে আমার কি হবে? কাস্ট ভোট হবে, মানে যারা ভোট দিয়েছে, মানে গৃহীত ভোট হবে 90%, 90। ওকে, আবার আমি বললাম আমার 10% ভোট বাতিল, তাহলে আমার হবে বৈধ ভোট কত হবে? 90 এর 10% মানে 90 - 9 = 81। ওকে, এবারে এর মধ্যে আমার বিচার হবে কে উইনার আর কে লুজার। এই পর্যন্ত কি সবার বোঝা গেছে? এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? তাহলে স্যার, যে ভোটগুলো বাতিল হয় সেগুলো বাদ দিলে আমি পাই বৈধ ভোট, যে ভোটগুলো, যে লোকেরা ভোট দেয়নি তাদেরকে বাদ দিলে আমি পাই গৃহীত ভোট, আর সবাইকে যোগ করলে আমি পাই ভোটার লিস্ট। ক্লিয়ার? চলো দেখো কি বলছে। একটি নির্বাচনে 8% ভোটার তাদের ভোট দেয়নি, তাহলে 8% ভোটার যদি ভোট না দেয়, তাহলে আমাকে বলে দাও কত পার্সেন্ট ভোট গৃহীত ভোট, কত পার্সেন্ট বলে দাও তাহলে, চট করে বলো। 92। 92, ঠিক আছে। ওকে, নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিলেন, মোট ভোটের 48% লাভ করে বিজয়ী তার প্রতিদ্বন্দ্বীকে 1100 ভোটে পরাজিত করে। দেখো ভালো করে, আমি সর্বদা তোমাদেরকে বলেছি যেটা ভোটার লিস্ট থাকে সেটা সর্বদা 100। ওকে, 100 হল। এবারে এখান থেকে আমার 8% ভোট দেয়নি, তাহলে আমার কাস্ট ভোটের বাংলা কি? গৃহীত ভোট, কত? 92। ওকে, এবারে তোমরা দেখো এখানে কি তোমাদের বলেছে কত পার্সেন্ট ভোট বাতিল? স্যার না, বাতিল ভোটের কথা কিছু বলা নেই,
তার মানে বাতিল ভোটের কথা যখন বলা থাকবে না, আমি ধরে নেব কোনো ভোট বাতিল হয়নি। ওকে, তাহলে এখানে বলা নেই, মানে আমি ধরে নিলাম কোনো ভোট বাতিল হয়নি। এবারে তাহলে আমার এর মধ্যে একজন উইনার আর একজন লুজারের ভোট লুকিয়ে আছে। এবারে দেখো, যে উইনার, যে বিজয়ী, সে কি বলছে? মোট ভোটের 48% পেয়েছে। আচ্ছা, মোট ভোট কত? কি বলতে পারবে মোট ভোট কত? মোট ভোট তো স্যার 100। ভেরি গুড, মোট ভোট সর্বদা 100। তাহলে যে বিজয়ী এই 100-র 48% পেয়েছে, তার মানে কত হবে? 48। তাহলে যে লুজার, সে কি 100 থেকে বিয়োগ করবে না 92 থেকে? মানে এ যে 48টা পেয়েছে, 92 এর মধ্যে 48টা এ একাই পেয়ে গেল, তাহলে লুজার কত পেল? বলবে স্যার 92 থেকে 48 বাদ দিয়ে দিন। এখানে এই 48টার জায়গায় না সবাই ভুল করবে, 92 48% বার করবে না। মোট ভোট তো 100, এর 48% হলো 48, মানে এ 92 এর মধ্যে 48টা পেয়েছে। তাহলে কত হবে? 4, আর এখানে হবে 4, 44। ওকে, তাহলে আমার কত ভোটে হারালো? 4টি ভোটে হারালো। যেটা আমার 4-এর মান, সেটা বইয়ে বলেছে 1100 ভোটে হারিয়েছে। ওকে, তাহলে 4-এর মান যদি 1100 হয়, কি বলছে? নির্বাচনে মোট ভোটার কত সংখ্যক ছিল, মানে 100-র মান চেয়েছে। তাহলে 4-এর মান যদি 1100 হয়, তাহলে কত হবে? 4 2 কোণে 8, 30, 4 সাথে 28, 4 5 20। তাহলে এর সাথেও 275 গুণ করো, মানে আমার 27500। দিস ইজ দ্য ভোটার লিস্ট। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে প্রত্যেকের? কোনো সমস্যা? কে কে আছে একবার দেখে নি। শাবনূর বোঝা যাচ্ছে তো? চলো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে। তাজউদ্দিন বুঝতে পারছো? বনি হ্যাঁ স্যার। বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? কোনো ঠিক সমস্যা আছে নেই। চলো, দেখো কি বলছে। রাজু, রবি, অশোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এটা সহজ আছে, এটা SW দিয়ে দিলাম, ঠিক আছে? এটা এই টাইপের মতো অঙ্ক, এই এই টাইপেরই অঙ্ক এটা। চলো, এই অঙ্কটা দেখো। একটি নির্বাচনে দুজন প্রার্থী অংশ নেন, 20% ভোটার ভোট দেয়নি। তাহলে স্যার কাস্ট ভোট কত বলে দাও আমাকে? কাস্ট ভোট হলো 80%। এর মধ্যে 12.5% ভোট অবৈধ, মানে বাতিল, বাতিল হয়েছে। ওকে, বিজয়ী 60% বৈধ ভোটে, তার মানে বাতিল হয়ে যাওয়ার পরে যেটা থাকবে তার 60% পেয়েছে। ক্লিয়ার? তিনি 5600 ভোটে জিতেছিলেন। বৈধ ভোট, তিনি বৈধ ভোটের 60% ভোট পেয়েছিলেন এবং 5600 ভোটে জিতেছিলেন। ভোটার তালিকা বের করতে বলছে। তো আমি এর অনেকগুলো সলিউশন তোমার করাবো, তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি করবে। দেখো, প্রথমে আমি ধরছি ভোটার লিস্ট 100। ক্লিয়ার? এবার কি হবে? 100 ধরলাম। আচ্ছা, 20% ভোট, 20% ভোটার ভোট দেয়নি। তাহলে আমার 20% ভোটার ভোট না দিলে আমার তাহলে কাস্ট ভোট কত হবে? কাস্ট ভোট আমার হবে 80। এখান থেকে আবার কি করছে? 12.5% ভোট অবৈধ হয়ে যাচ্ছে। তাহলে 80-র, আচ্ছা বলো তো 12.5%-এর মান কত? 1/8। 12.5% 1/8। ফ্র্যাকশন মানে 1/8। তার মানে 8-এর মধ্যে একটা ভোট বাতিল। তাহলে 8-এর মধ্যে একটা ভোট যদি বাতিল হয়,
তাহলে এর 1-এর 8 বাতিল হয়ে গেছে, তার মানে 8, তার মানে আমার কটা বাতিল? 10টা বাতিল হয়ে গেছে। তাহলে 80-র 1-এর 8 বাতিল করো, তার মানে 10টা বাতিল হয়ে গেছে। তাহলে কটা আছে? 70টা পড়ে আছে। ওকে, বিজয়ী 60% বৈধ ভোট পেয়েছেন। তাহলে আমার বৈধ ভোট এইটা, বৈধ ভোট বা বলতে পারো ভ্যালিড ভোট। ওকে, এবার কি বলছে? এর এর 60% কে পেয়েছে? এই 70-এর 60% পেয়েছে যে উইনার, সে পেয়েছে। আর যে লুজার সে তাহলে কত পাবে? 40% পাবে। ঠিক আছে, তিনি 5600 ভোটে জিতেছেন। ভোটে মানে কি? লুজারের থেকে 5600 ভোট বেশি পেয়েছে। তাহলে এখানে দেখছি 20% ভোট বেশি পেয়েছে, আর এখানে বলেছে 5600 ভোট বেশি পেয়েছে। তাহলে স্যার 20%-এর মান আমার বলেছে 5600, আর টোটাল চেয়েছে ভোটার তালিকা, তালিকা তো 100 হয়, তাহলে 100%-এর মান কত? ঠিক আছে, তাহলে 5600/20 × 100। ঠিক আছে, তাহলে কত হবে? 0 0 5 × 30 3, 25 আর 3 28। তাই তো নাকি? ক্যালকুলেশন মিস্টেক আছে কিছু? হুম, দাও 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 দাও। অঙ্কটা এইভাবেও করলে হবে, অসুবিধা নেই, কিন্তু অনেকটা আবার খাটতে হবে। তাহলে আমি অন্যভাবে করি, ওটা তো ভ্যালিড ভোট বেরোলো। আমার বলো 70-এ ওটা কি 60, স্যার 70-এ 70-এর 60% 60% মানে কি কত? বের করতে হবে? 42। আর তাহলে 70-এ 40% মানে কত হবে? 28। তাহলে আমার এখানে কত, কত বেশি? আমার এখানে বেশি 14। 14। তাহলে 14-র মান বলেছে 56, 5600। তাহলে আমার 100-র মান কত? ঠিক আছে, তাহলে কত হবে এটা? 400। তাহলে 400 গুণ করো, 40,000। আগেরটাও হতো, কিন্তু আগেরটা এই 80%-এর মান বেরিয়েছিল, আবার এর উপরে 20% বাড়াতে হবে। তো বাবু ওই জন্য গেলাম না। বলো, বোঝা গেছে কি? এবার দেখো এই অঙ্কটা একটু অন্যভাবে করবো। এটা হলো ফার্স্ট মেথড। ওকে, দেখে নাও। প্রথমে আমি ধরে নিচ্ছি আমার মোট ভোট হলো n, ডাইরেক্ট বেরোবে। এটা হলো রৈখিক মেথড বা লিনিয়ার মেথড। ঠিক আছে, মেথডের নাম লিখবো আমি, সেকেন্ড মেথডে লিখে দিচ্ছি। সেকেন্ড মেথডটা দেখে নাও। n, মোট ভোট হলো n, n এর কত পার্সেন্ট বাতিল? n এর 20% লোক ভোট দেয়নি। আচ্ছা, 20% ভোট না দিলে ভোট দিয়েছে কজন? 80%, 80/100। ওকে, এবারে আমার বলো এইটা কি? এটা আমার হয়ে গেল কি? গৃহীত ভোট। ঠিক আছে, 20% দেয়নি, বাদ দিলাম, তাহলে এর 80% নিশ্চয়ই ভোট দিয়েছে। এবার যতগুলো ভোট দিয়েছে ওর মধ্যে 12.5% কি? অবৈধ। মানে কি 8-এর উপরে 1 অবৈধ। তাহলে কত নেব? 8-এর উপরে 7 নেব। ওকে, ঠিক আছে, এবারে 60% ভোট পেয়েছে। এবার কে বলেছে? যে উইনার, সে 60% পেয়েছে, আর যে লুজার সে নিশ্চিত 40% পাবে। তাহলে উইনার কত ভোটে জিতলো? উইনার জিতলো 20% ভোটে। তাহলে উইনার জিতলো 20% ভোট বেশি পেল, যেটার মান বয়ে বলেছে 5600। ক্লিয়ার? তাহলে কাটো, এটা কত হবে? 4/5। ওকে, এটা হবে 5। ঠিক আছে, 4 সাথে 28, 28 দুগুণে 56, মানে 200। আর কিছু আছে?
আর কিছু নেই। তাহলে n সমান সমান কত হবে? 5 5 25 আর 8 200, 200 গুণ উপরে ওই 200, তাহলে কত হবে? 40,000। ক্লিয়ার? বোঝা গেছে? এই মেথডটা সবার কি বোঝা গেছে, না বুঝতে পারলে বল। না বুঝতে পারলে বল। কারোর জন্য রিপিট করতে হবে? এটা তাহলে নিজেরা করো দেখি, চটপট করো। বলবে স্যার দুজন প্রার্থী অংশ নেয়, 10% ভোটার ভোট দেয়নি, যার মধ্যে 10% ভোট অবৈধ। যখন এরকম অঙ্ক থাকবে, ভোট দেয়নি আবার অবৈধ, ঠিক আছে, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% পেয়েছে, যখন এরকম থাকবে তখন তুমি সেকেন্ড মেথডটা করবে, ইজি হবে বৈধ ভোটের। কিন্তু এরকম থাকলে কোনোদিন সেকেন্ড মেথডে করবে না, যে মোট ভোটের 48% পেয়েছে, তখন কিন্তু সেকেন্ড মেথডটা হবে না। ঠিক আছে? যখনই বলবে বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে, তখনই সেকেন্ড মেথডটা করবে। তাহলে আমি মনে করি মোট ভোট এন, এনের 10% লোক ভোট দেয়নি, মানে 90% ভোট দিয়েছিল, এটা আমার তাহলে বৈধ ভোট হয়ে গেল। এবার এই বৈধ ভোটের 10% ভোট অবৈধ, মানে কি বাতিল, সরি, এটা আমার কি, এটা আমার গৃহীত ভোট। গৃহীত ভোটের 10% ভোট অবৈধ, তার মানে নিশ্চয়ই 90% ভোট বৈধ। এবার ইনি বিজয়ী প্রার্থী 70% পেয়েছে, পেয়ে 7,290 ভোটে জয়লাভ করেছে। আচ্ছা, যে উইনার সে যদি 70 পায়, তার মানে যে লুজার সে 30 পেয়েছিল, তাহলে এ 40% বেশি পেয়েছিল। এই যেটা 40% বেশি, সেটা বইয়ে বলেছে 7,290 ভোট বেশি পেয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে কাটো, কত হবে? 0 0 0 0 কাটলাম, একটা 0 কাটলাম, একটা 0 কাটলাম, ঠিক আছে। আচ্ছা, 9 দিয়ে কেটে দিই প্রথমে, এটা 8 লং 72, 9 1 9 0, আবার 9 দিয়ে কাটো, 90। আর কিছু যায় কি? আর কিছু তো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে কাটো, 50। ওকে, তাহলে n সমান সমান কত হলো? 90 গুণ 250, তাহলে কত হবে? 0 0 বসিয়ে দাও, 5 লং 45, 5 হাতে থাকে 4, 9 দুগুণে 18 আর 4 22। বোঝা গেছে? করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ সুন্দর অঙ্ক, লাস্ট অঙ্ক এটা আমাদের, এবং লাস্ট অঙ্ক এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও, এটা তোমার মনে হতে পারে স্যার এটা সেকেন্ড মেথডে হবে না, কিন্তু দেখে নাও সেকেন্ড মেথডেই আমরা করব। নির্বাচনে দুজন প্রার্থী অংশ নেন, 20% ভোটার তাদের ভোট দেয়নি, তাহলে আমার যার মধ্যে 600টি ভোট অবৈধ। এবার ভালো করে দেখো ডিফারেন্সটা কোথায়। স্যার এখানে না যে অবৈধ ভোট ওরা বলছিল বারবার, ওটা পার্সেন্টেজে বলছিল, পার্সেন্টেজে, বাট এখানে কি বলছে, এখানে সংখ্যায় বলে দিয়েছে। ব্যাস, আমার তো গন্ডগোল হয়ে গেল, কিন্তু সমস্যা নেই। তাহলে আমার গৃহীত ভোটের 600টি ভোট অবৈধ ঘোষণা করা হয়, বিজয়ী প্রার্থী 75% বৈধ ভোট পেয়েছিলেন। তোমরা আমাকে বলো, বিজয়ী প্রার্থী যদি 75% পায়, তাহলে যে হেরে গেছে সে সে কত পার্সেন্ট পেয়েছে? বলো দেখি। 25% পেয়েছে, 25, যে হেরে গেছে সে কত 25। পার্সেন্ট পেয়েছে? সে নিশ্চয়ই আমার 25% পেয়েছে। ওকে, তাহলে আমার যে উইনার সে যদি 75% পায়, তাহলে যে লুজার সে নিশ্চয়ই 25% পেয়েছে। তাহলে কত পার্সেন্ট উইনার, কত পার্সেন্ট বেশি পেল?
50% বেশি পেয়েছে। আর এখানে বলেছে তিনি 1500 ভোটে জিতেছিলেন, মানে লুজারের থেকে 1500 ভোট বেশি পেয়ে জিতেছিলেন। তাহলে এই 50% এর মানটাই তো 1500। তাহলে মোট ভোট আমি ধরছি এন, এর মধ্যে কতজন ভোট দেয়নি, 20% ভোট দেয়নি, মানে 80% ভোট দিয়েছিল। ওকে, 80% আমার কি করেছিল, ভোট দিয়েছিল। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে যে এবার যে এই যে দিল এর মধ্যে 600টি ভোট বাতিল। তাহলে 600টি ভোট বাতিল মানে এর থেকে 600 বাদ দিয়ে দিই। ঠিক আছে, আমার বাতিল। তাহলে এই আমার টোটাল বৈধ ভোট হয়ে গেল। এবারে এর যে 50%, এর যে 50%, এটারই মান হবে 1500। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখেন দিকে এটা আগে কেটে নিই। তাহলে কত হবে, n ইন্টু 4/5 মাইনাস 600 ইন্টু, এটা কাটো, তাহলে কত হবে, 1/2 হবে, আর 2টা ওদিকে চলে গিয়ে কত হবে, 3000। ওকে, 3000। ঠিক আছে, এবার চলো তাহলে, তাহলে আমার এখানে কত হবে, 4n মাইনাস কত, 3000 বাই 5 সমান সমান 3000। ঠিক আছে, তাহলে আমার 4n মাইনাস 3000 সমান সমান কত হবে, 3 5 15,000। তাহলে 4n মানে কত হবে আমার, ওদিকে 3টা ওদিকে গেলে কত, 18,000 হবে। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, 0 0। তাহলে n এর মান কত, 4500। ওকে, বোঝা গেছে? বোঝা কি গেছে? কেমন লাগলো বলো, ম্যাথসটা কি বোঝা গেছে? খুব ভালো ম্যাথ ছিল এটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।